পড়ো, উঠে পড়ো। এই যে আমার গোপু সোনা শুয়ে আছে, ঘুমাচ্ছে এখন। দেখো লেপ মুড়ি দিয়ে। মাথায় যদি তোমার স্ক্যাল্পে ড্যান্ড্রফ থাকে, সেই ড্যান্ড্রফ যদি উড়ে তোমার স্কিনের ফেসে যেখানে যেখানে পড়বে সেখানে সেখানে কিন্তু র্যাশ বেরিয়ে যাবে। ঠিক আছে, পুরো রূপোর মতন চকচক করছে মেজে ঘষে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। তো চলো বন্ধুরা, সকালটা শুরু করা যাক। এখন আমি গোপালকে তুলিনি, ভালোই রোদ উঠে গেছে গো। আর এই দেখো সকাল সকাল হাজব্যান্ড আজকে ফুলও নিয়ে চলে এসেছে। এখানে ফুল রয়েছে। আর এখানে বলেছিলাম যে আমার গোপু সোনার জন্য একটু বিস্কুট আনবে, ওর লিটিল হার্ট এনেছে, খুব ভালো করেছে। লিটিল হার্টগুলো ছোটো ছোটো তো কন্টেনারে রাখা যাবে, মানে বড় বড় বিস্কুটগুলো না কন্টেনারে রাখা যাচ্ছিল না। এই যে লিটিল হার্ট, বাচ্চারা কিন্তু এই বিস্কুটগুলো খেতে খুব ভালোবাসে। আর একটা তেল নিয়ে এসেছে ঠাকুরের, কাল তেলটা শেষ হয়ে গেছিলো বলে আমি কালকে ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছিলাম। তো চলো, আর এখনও আমার গোপু শুয়ে আছে, এই যে এখনও ওঠার সময় হয়নি। কোথায় তার মুখটা দেখতেই পাই না। চলো ওঠো গোপু, উঠে পড়ো, উঠে পড়ো। এই যে আমার গোপু সোনা শুয়ে আছে, ঘুমাচ্ছে এখন। দেখো লেপ মুড়ি দিয়ে। ওই তোমাদের একটু মুখটা দেখিয়ে দিই, ওই দেখো, দেখেছো এখনো ওঠেনি ছেলে আমার। চলো আগে উঠিয়ে দিই। এখানে দেখো চালের ব্যাগটা দিয়ে গেছে, যে রাজভোগ চাল। এটা এবার হাজবেন্ড নিয়েছে, এটা দুধটা নিচে আছে। চলো লাইটটা অফ করে দিই। চলো তো চলো। আর এখানে দেখো আটাটা বার করে রেখেছি, এখন টিফিনটা করে নিই। আমার যারা পুরনো সাবস্ক্রাইবার বন্ধু তারা তো জানোই যে আমি কিন্তু রান্নাঘরের সবার আগে যে কাজটা করি, মানে বাসি রান্নাঘরটা পরিষ্কার করার পরই কিন্তু ভাতের চালটাকে আমি ভিজিয়ে দিই 1 ঘন্টার জন্য। এরপর 1 ঘন্টার মধ্যে কিন্তু চালটা দেখবে বেশ একটু ফুলে যাবে। তারপর কিন্তু যদি তোমার 45 মিনিট গ্যাস মানে ভাত হতে লাগে, সেটা কিন্তু অন্তত 15 মিনিটের মধ্যেই তোমার হয়ে যাবে। অনেকে ভয় পায় যে যদি চাল গলে যায়, ভাতটা ঠিকঠাকভাবে না হয়। আমি বলবো একদম পারফেক্ট যেমন হয় তেমনই কিন্তু ভাত হয়, কারণ আমরা কিন্তু গলা ভাত একদমই খাই না, যেমন একদম শক্তও খাই না আবার নরমও খাই না, একদম পারফেক্টলি কিন্তু আমি ভাতটা নামাই। তো দেখো কথা বলতে বলতে তোমাদের দেখালাম যে চালের ডিব্বাটায় দেখছো চাল পুরো বাড়ন্ত ঢালা হয়নি। হাজবেন্ড চালটা কালকে নিয়েছে, আজকেই আমাকে ঢালতে হবে, কারণ কাল বাদে পরশু তোমার হচ্ছে বৃহস্পতিবারের আগে আমার চালের কৌটো কিন্তু একদম পরিপূর্ণ রাখতে হবে। তো এই তো হাজবেন্ডের জন্য শুধু করব রুটি, আমি আর মা তো ভাত খেয়েই নেবো, ভাত আর গরম গরম ডাল খেয়ে নেবো। রুটিটা খুব একটা আমি না পছন্দই করি না। হ্যাঁ, এখন শীতকাল তো পড়েছে, এখন হয়তো মাঝে সাঝে একটু টিফিনে রুটি করে নেবো, না হলে আমি আর মা একটু টিফিনে সেদ্ধ ভাত, না হলে ফল, না হলে চামড়ি, মানে এইসবই খেয়ে নিই। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার রুটিগুলো হয়ে গেল। আর এখানে আমি বসাবো ডিম সেদ্ধ। তোমরা কে কে প্রেশার কুকারে ডিম সেদ্ধ করো অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে বলবে। একটা সিটি মেরে যদি 2 মিনিটের জন্য ভাপে রেখে দাও, ডিম কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে যায়। এতে কিন্তু তোমার গ্যাস খরচাও অনেক বাঁচে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর দেখা যাবে না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই তো সিটি পড়লে হয়ে যাবে। দেখাচ্ছে দেখো আমি কত কাজ করি। এই ক্যামেরাটা অন দেখেছে, তুই করে এসে নাড়াতে শুরু করে দিয়েছে। সবাই ভাববে যে বোধহয় করছে ওর সব রান্না বান্না করে। কি অবস্থা মানুষের। হ্যাঁ তুমি সরো, হ্যাঁ তুমি দাঁড়া, তুমি ধরো, তুমি এই করে কি বলে আমার সিটটা পড়ুক একটু।
তিনটা করুক দাঁড়াও, আমি কিছু করতে পারবো না। বড়িটা 4 দিন চালাবি না? কিসের বড়ি নিয়েছো? মিউনিক ডালের যে বড়ি হয়। ছোট বড়ি না বড় বড়ি? ছোট বড়ি। ছোট বড়ি, আর বড় বড়ি ভালো লাগে না। ছোট মানে একদম ছোট ছোট না, মিডিয়াম সাইজ। এক এক দিন আমি টিফিন করে ঘন্টার পর ঘন্টা বসে থাকি, ফোন করি এসে টিফিনটা নিয়ে যাও, টিফিনটা নিয়ে যাও, ওর পাত্তা থাকে না। আর আজকে দেখো আমার একটু দেরি হয়ে গেছে, তাও কি বললাম শুধু দাঁড়াও, প্রেশার কুকারে সিটি মারলেই আমি তোমার ডিমটা নামিয়ে দেবো, ডিম সেদ্ধটা হয়ে যাবে, সেইটুকু আমাকে সময় দিচ্ছে না। আমার পেছনে এসে দাঁড়িয়ে তাড়াতাড়ি করো নাহলে আমি চলে যাচ্ছি। এত তাড়াহুড়ো করে কাজ করা যায় বলো? তো দেখো এখানে আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আর দেখো দেখতেই মনে হয় 4 জন রয়েছি, কিন্তু কত বাসন সারাদিনে যদি আমি তোমাদের দেখাই যে কতবার আমাদের বাসন মাজতে হয় তার ঠিক ঠিকানা নেই। কোথা থেকে যে বাসন পড়ে তার ঠিক নেই গো বন্ধুরা। আর আমার হাতে সত্যি হয়তো একটু বেশি বাসন পড়ে, এই চামচ, এই ছোট্ট বাটি, বড় বাটি, মানে এই রকম হতেই থাকে। আর কি বলো তো, আর আমি কি করি, ওই কাজ করতে করতেই না আমি বাসনগুলোকে মেজে নিই, না হলে দেখবে সিঙ্কের মধ্যে যদি ঢাই করা বাসন থাকে না, দেখলেও একটা কীরকম অ্যাংজাইটি ফিল হয়। আমার তো এরকমই হয়, বাবা রান্না করব একদম রান্নাঘর ফাঁকা থাকবে, রান্না করতেও মজা। আর এখানটা যেহেতু আমার খুব ভালো রোদ আসে, এই রান্নাঘরের জানলায় আমি বাসন মাজি আর এখানটায় রোদে দিয়ে দিই, যেই শুকিয়ে যায় আবার আমি তুলে নিই। তো এইভাবেই টুকটুক করে আমি কিন্তু ছোট্ট রান্নাঘরে কাজকর্মগুলো করে থাকি। সুকন্যা সিনহা আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমায় কমেন্ট করে বলেছিল যে দিদি তুমি আমার ইন্সপিরেশন, আমার একটা ছোট্ট বেবি আছে, তাও তোমার কাজ দেখে আমি কাজ করার ইন্টারেস্ট পাই। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, আমাকে এতটা জায়গা দেওয়ার জন্য। আমি সবসময় তোমাদের একটা কথাই বলবো যে পারফেকশনে যাবে না, যে আমার সব কাজ একদম পারফেক্টলি হতেই হবে, এর কোনো মানে নেই। দেখো সব কাজ যে পারফেক্ট হবেই কোনো মানে নেই, আমারও অনেক কাজ কিন্তু পারফেক্ট হয় না, আমিও সব কাজ কিন্তু ঠিকঠাকভাবে করতে পারি না। দেখো যেমন ধরো আমি ঠিকঠাকভাবে কাপড় গোছাতে পারি না, আমি জামা কাপড় কেচে ধুয়ে সেটাকে ভালোভাবে নিগড়াতে পারি না, আমার জামা কাপড় থেকে টপ টপ করে জল পড়ে, এইগুলো আমার ড্রব্যাকস আছে। পৃথিবীতে কেউ পারফেক্ট নেই, যদি আমি এই কাজগুলো নাই পারি তাতে কি আমার সংসার আটকে যাচ্ছে নাকি সংসারে কোনো কাজকর্ম হচ্ছে না? আমি তোমাদের একটা কথাই বলবো বন্ধুরা, যে কারোর কাজ দেখে নিজের কাজের পারফেকশন খুঁজতে যাবে না বা নিজের কাজের সাথে কম্পেয়ারে যাবে না। সবসময় মনে রাখবে যে সবার সিচুয়েশান কিন্তু সমান নয়, বা সবার পরিস্থিতিও সমান নয়। কারোর ঘরের বাচ্চা ছোট থাকে, কারোর ঘরের হয়তো শ্বশুর শাশুড়ি অসুস্থ থাকে, কারোর বাড়িতে ধরো কি বলো দুরন্ত বাচ্চা থাকে, বা কারোর বাড়ির যারা মেম্বার তারা কেউই হয়তো গোছানো নয়। তোমার একার পক্ষে A to Z টিপটপ পরিপাটি করে রাখা একেবারেই সম্ভবই নয়। কারণ সংসারটা কিন্তু একটুখানি জিনিস নয় যে একটুখানি জিনিসের মধ্যে আমরা জিনিসটাকে গুছিয়ে রাখছি। এত বড় একটা সংসারকে একার হাতে ম্যানেজ করা, এইটা কিন্তু নটা যোগ, তাই না? তবে তোমাদের একটা ছোট্ট টিপস আমি দিতে পারি বন্ধুরা, যে বাড়িতে বেশি অবাঞ্ছিত জিনিস স্টোর করে রাখবে না। সপ্তাহে একদিন কি সপ্তাহে না পারলেও 15 দিনে অন্তত একদিন ভালো করে তোমরা তোমার আলমারি থেকে শুরু করে শোকেস, ড্রয়ার সব চেক করে নেবে যে তোমার ঘরে কোনো অবাঞ্ছিত জিনিস নেই তো, যার দ্বারা তোমার ঘর নোংরা হচ্ছে। আমি এটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, দেখবে তোমরা যদি একবার মেডিসিন বক্সটাকে একটু ভালো করে সার্চ করো, দেখবে অনেক এক্সপায়ারি মেডিসিন কিন্তু আমাদের ওখানে স্টোর হয়ে আছে। ফলে নতুন যে মেডিসিনগুলো আমরা আনছি সেইগুলো রাখার জায়গা পাচ্ছি না, তখন এদিক ওদিক করে আমরা মেডিসিন ছড়িয়ে ছিটিয়ে রাখছি। যত তুমি তোমার ঘর থেকে নোংরা আবর্জনা অবাঞ্ছিত জিনিস ফেলে দিতে পারবে, তত তোমার ঘর কিন্তু নিট অ্যান্ড ক্লিন থাকবে। আর তোমরাই নিজেরাই দেখতে পেলে যে আমার মেডিসিন বক্স থেকে কত মেডিসিন যেগুলো এক্সপায়ার হয়ে গেছে সেইগুলোই কিন্তু আমি সব বার করে দিলাম, আর নতুন যে মেডিসিনগুলো এই মাসে আনা হয়েছিল সেগুলোকে আবার স্টোর করে রেখে দিলাম। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 11:20, আমি এখনও কিন্তু রান্নাঘরে যাইনি, মানে রান্না ছাঁচ কাটা হয়ে গেছে। তো ভাবলাম একটা বন্ধুর কোয়েশ্চেনের আনসার আমি আজকে দিয়ে দিই। ও প্রায় 2-3 দিন আগে আমার কোয়েশ্চেনটা করেছিল, কিন্তু আনসার দেওয়া হয়নি। কি বলতো, তোমরা হয়তো ভাবো দিদি আনসার দিচ্ছে না কেন, কারণ কিছু প্রশ্নের না উত্তর ওইভাবে দেওয়া যায় না, না জেনে না বুঝে আমি একটা তোমায়
কমেন্ট পাস করে দেবো, তারপর হয়তো তুমি আমার সেই টিপস বা টোটকা ফলো করে তুমি তোমার অ্যাপ্লাই করলে তারপর হিতে বিপরীত হয়ে যাবে, জানো তো। যেমন রশনি আমায় কমেন্ট করে বলেছিল যে দিদি ভাই আমার মুখে মানে ওর মুখে গোটা গোটা পিম্পলস বেরোচ্ছে, ঠিক আছে, সেইগুলো বড় হয়ে যাচ্ছে, তারপরে কি হচ্ছে কালো হয়ে যাচ্ছে, মানে কালো স্পট পড়ে যাচ্ছে। দেখো পিম্পলস বলো ব্রনো বলো এইগুলো তো একটা কি বলো হেলথ রিলেটেড ব্যাপার, মানে ভেতর থেকে বেরোয়, ঠিক আছে, এগুলো কিন্তু বাইরে থেকে বেরোয় না, এগুলো আমাদের স্কিনের ভেতর থেকে বেরোয়। তো কেন বেরোচ্ছে? অনেকের পেট পরিষ্কার হয় না, ঠিক আছে, অনেকের ড্যান্ড্রফ থেকে, যদি তোমার মাথায় ড্যান্ড্রফ থাকে, এটা ভালো পয়েন্ট করে নাও, মাথায় যদি তোমার স্ক্যাল্পে ড্যান্ড্রফ থাকে, সেই ড্যান্ড্রফ যদি উড়ে তোমার স্কিনের ফেসে যেখানে যেখানে পড়বে সেখানে সেখানে কিন্তু র্যাশ বেরিয়ে যাবে, ঠিক আছে। ড্যান্ড্রফ থেকেও কিন্তু র্যাশ হয়, ব্রণও হয়, এটা বলে দিলাম। ওই জন্য সবসময় স্ক্যাল্প পরিষ্কার রাখতে হয়, হেয়ার স্ক্যাল্প পরিষ্কার রাখতে হয়, ঠিক আছে। আর হচ্ছে পেটের সমস্যা থাকলে হয়, লিভারের সমস্যা থাকলে হয়, এই সমস্যা থেকে কিন্তু র্যাশ ব্রণ হতে পারে। যদি খুব অয়েলি সেন্সিটিভ স্কিন তাদের হতে পারে। আমি তোমাদের একটা শুধু টিপস বলতে পারি, যাদের এরকম র্যাশ ব্রণ হয় কখনো ওই জায়গাটায় হাত দেবে না, অপরিষ্কার হাতে, ধরো নোংরা হাত তোমার বাইরে থেকে এলে এসে সেই জায়গাটা কখনো হাত দেবে না। সব সময় স্কিনে যখন মুখে কিছু হাত দেবে না, হাতটা ভালো করে ধুয়ে তারপরে কিন্তু স্কিনে হাত দেবে, ঠিক আছে। কারণ নোংরা হাতে মুখে দিলে সেখানেও খুব সেন্সিটিভ স্কিন, তাদের কিন্তু র্যাশ ব্রণ হয়ে যেতে পারে। এইরকম বললাম, এগুলোকে মাথায় রাখবে। বেশি পরিমাণে জল খাও, শাকসবজি খাও, ফল খাও, বাইরের জাঙ্ক ফুড, অয়েলি ফুড, ভাজাভুজি, স্পাইসি জাতীয় জিনিস, পিৎজা, বার্গার, পেস্ট্রি এগুলো খেও না, কোল্ড ড্রিঙ্কস এগুলো খেও না। দেখবে একটু বাইরের হেলদি খাবার খাওয়ার চেষ্টা করো, দেখবে তোমার অনেক তুমি ভালো। তোমার পেট যদি একটা সবসময় মনে রাখবে, পেট থেকে কিন্তু আমাদের যাবতীয় রোগের সৃষ্টি। পেট আর লিভার যদি তুমি ঠিকঠাক রাখতে পারো না, তোমার স্কিন হেয়ার এমনি হেলদি থাকবে, তোমায় কিচ্ছু করতে হবে না। আর একটা জিনিস, যাদের ব্রণ বা র্যাশ হয় আমি দেখেছি তারা খোটে, আমার মাকে দেখেছি গালে কিছু হলে এরকম খোটে, আমার হাজব্যান্ডকে দেখেছি খোটে, আমার মেয়ে খোটে, কিন্তু বিশ্বাস করবে কি জানি না, আমার মুখে তোমরা একটা দাগ পাবে না, একটা স্কিনে কোনো র্যাশ ব্রণ কিচ্ছু পাবে না। দেখো পুরো, হয়তো আমি অত পরিষ্কার নই বা অত ফর্সা নই, কিন্তু আমার স্কিনে কিন্তু আমি এইটুকু গ্রেসফুলি বা এইটুকু কিন্তু আমি কনফিডেন্সের সাথে বলতে পারি যে হ্যাঁ আমার স্কিনে একটা ফোঁটা দাগ নেই। তো ওই কোনো দিনও মুখে যাই বেরোক, র্যাশ ব্রণ পিম্পলস যাই বেরোক, হাত যেন তোমার এই স্কিনে না আসে। যদি তুমি এটাকে ভুল করে খুঁটে দিয়েছো তো ভাববে ওই পিম্পলসটা বসিয়ে গিয়ে দাগে পরিণত হবে। আর পিম্পলসের ওপরে তুমি পারলে দেখো না একটু বোরোলিন যদি গরম করে দিতে পারো। আর একটা তোমাদের বলে দিচ্ছি, অ্যাভন কোম্পানির, আমি যখন অ্যাভন করতাম সেই সময় একটা ক্রিম আমি সেল করতাম, ভীষণ ভালো, ওটা আমি নামটা ঠিক মনে পড়ছে না, আমি নামটা মনে করে তোমাদের বলবো। ওই অ্যাভনের একটা ছোট্ট টিউব একটা ক্রিম আছে, ওটা পিম্পলসের ওপর যদি রাতে মেখে শোও না, সকালে দেখি অনেকটা বসে যায়। তবে 1-2 দিনে না, করতে থাকবে। চটজলদি কোনো কিছু মেখে র্যাশ ব্রণ কিচ্ছু বসাতে যাবে না। চটজলদি যেটাতেই হয়, চটজলদি ফর্সা, চটজলদি রোগা, এইসব জিনিস যদি করতে যাও না হিতে বিপরীত হয়, ভাববে ওর মধ্যে ভেজাল কিছু আছেই, ঠিক আছে, চটজলদি কিচ্ছু করা যায় না। তো চলো তোমাকে আশা করি কমেন্টটা বলে দিতে পারলাম। আর যেরকম যেরকম বললাম একটু মেনটেন করার চেষ্টা করো, মাথাটাকে পরিষ্কার রাখার চেষ্টা করো, একটু বাইরের জাঙ্ক ফুড খাবার কম, অয়েলি স্পাইসি খাবার মানে বন্ধ করে দাও, ঘরের একদম শাকসবজি ফল বেশি করে জল খাওয়া দিয়ে তোমার পেটটা পরিষ্কার হয়ে যায়, দেখবে তুমি অটোমেটিক তোমার র্যাশ ব্রণ কমে গেছে। চলো এবার তোমাদের রান্নাঘরে গিয়ে দেখাই আমি কি কি রান্না করলাম, অনেকক্ষণ বকে নিলাম। চলো যেহেতু বন্ধুরা আমার কিন্তু এখানে পুরো সবজি একদম ভর্তি হয়ে গেছে ঝুড়িতে, শীতের সবজি। আমার না সবচেয়ে কি ভালো লাগে বলো, শীতের সবজি, বেশ অনেক রকমের সবজি হবে পুরো ঝুড়ি ভর্তি করে, আর যখন যেটা ইচ্ছা তখন সেটা করতে পারবো, ভীষণ ভালো লাগে। এই শীতে একটা বড় মানে প্লাস পয়েন্ট, মাছ মাংস ডিম না হোক ওই সবজি 2-3 রকম খেয়ে নাও, একদম সারা বছরের জন্য শরীরে স্টোর করে রেখে দাও, সবজির সাবস্টিটিউট আর কিছু হতে পারে না। তো জ্ঞান দিয়ে দিলাম তোমাদের একটুখানি। এই যে পালং শাক, আর এই যে লাউ, গাজর, বিনস, আর একটু ধনে পাতা এনেছে, এই যে ধনে পাতা, এটা হচ্ছে শসা, আর এই বেগুন, এটা বেগুন না সরি বিট, বেগুন তো দেখলাম কোথায় রেখেছে, বেগুনটা সব ঢুকে গেছে ভেতরে, বেগুনটা কোথায় রয়ে গেছে, মা তুলে রেখেছে। এই হচ্ছে সবজি আজকে, সব ধুয়ে রেখেছি, একটু রোদে দিয়ে দিই, জলটা ঝরে গেলেই তুলে নেবো।
এখানটা ভালো রোদ আসে, একটা আমার সুবিধা, একদম ধুয়ে এই পাশটা রোদে দিয়ে দিই, যে জলটা ঝরে যায় আবার আমি স্টোর করে রেখে দিই। চলো, আর এখানে রান্না হচ্ছে, আজকে একটু বেরোবো জানো তো, ব্যাক টু রান্নাঘর। আচ্ছা, এখানে দেখো মা কিন্তু ভাতটা নামিয়ে দিয়ে চলে গেছে। এখানে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনও আমি ডালটা ফোড়ন দিয়ে উঠতে পারিনি। মেয়ের জন্য একটা কাতলা মাছ, আর এই যে দুধের শর্ট তুলে রেখেছি, আজকে এটা মাখবো। দুধের শর্ট দিয়ে দেখি আর কি কি দিয়ে মাখা যায়, সেটা মাখবো। আচ্ছা, এখানে দেখো বিনস, আলু আর হচ্ছে কি বলে শিম কেটে রেখেছি। এই যে বিনস, আলু, শিম কেটে রেখেছি। এইটা দিয়ে করব পালং শাক। পালং শাক করবো, একটু কড়াইশুঁটিও ছাড়িয়ে রেখেছি। আর এখানে দেখো কত রকম সবজি কেটেছি, যেমন পেঁয়াজ কলি, আলু, আর হচ্ছে এর মধ্যে রয়েছে তোমার বেগুন। এটা হবে এই চুনো মাছ দিয়ে তরকারি। ঠিক আছে, শীতকালে এই একটা ভালো জিনিস, অনেক রকমের সবজি পাওয়া যায়। ঠিক আছে, পেট পুরে ভালো ভালো সবজি খেয়ে একদম স্টোর করে রেখে দাও, কারণ গরমকালে কিন্তু আমাদের এত সবজি পাওয়া যায় না। আর শীতকালে আর একটা সমস্যা, সবজি কাটতে কাটতে এই এতগুলো সবজি কাটতে কাটতে কত সময় চলে যায়। তো চলো, আর সময় নষ্ট করছি না, এবার ঝটপট রান্নাটা বসানো যায়। দুটো কড়াইতে আজকে রান্না করব, কেন অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে। দুটো কড়াই অন না করলে তাহলে আমি আজকে রান্না শেষ করতে পারবো না। এবার জয়গুরু বলে রান্নাটা শুরু করে দিই। ঠাকুরের নাম নিয়ে যে কোনো কাজ করার আগে একটু ঠাকুরের নাম নিয়ে করলে সেই কাজটা কিন্তু ভালো হবেই হবে। যে ঠাকুরের বিশ্বাসী সেই ঠাকুরের নাম নিয়ে কাজ শুরু করে দাও। আমি যদি তোমাদের বলি যে তোমরা এইভাবে সকাল থেকে উঠে কাজকর্ম শুরু করে দাও, দেখো তোমাদের কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আবার আরেকজন বলছে এইভাবে কাজ করো, দেখবে তোমাদের কাজ খুব ইজিলি হয়ে যাবে। কিন্তু বলো তো, আমি যদি তোমাদের বলি ভোর 5টায় উঠে বা 4টায় উঠে সংসারের কাজকর্ম করতে শুরু করে দাও, তোমরা কি পারবে? হয়তো অনেকের বাড়িতে ছোট্ট বাচ্চা আছে, তাদের ঘুমাতে ঘুমাতেই হয়তো 1টা 2টো বেজে যায়। তার পক্ষে কি সম্ভব ভোর 5টার সময় উঠে সংসারের কাজকর্ম করার? সম্ভব নয় তো। তাহলে তোমরা তোমাদের সুবিধার মতন টাইম ম্যানেজমেন্ট করে কাজ শুরু করে দাও। আমি বলবো সবার কথা না শুনে নিজে বসো, ঠান্ডা মাথায় বসে ভাবো কখন কোন কাজটা করলে তোমার ঠিকঠাকভাবে কমপ্লিট হবে, সেইভাবেই তুমি এগোও। দেখো তোমার সব কাজ কিন্তু পরিপাটি ইভেন্ট সময়ের মধ্যেই হবে। আর এখানে কথা বলতে বলতে দেখো আমার বড়িগুলো ভাজা হয়ে গেল। আমার আবার বড়ি না তো একটুখানি বেশ কচকচ করে মুখে, সেটা ভালো লাগে। বড়ি দিই নামানোর আগে দিই, ওই ভেটকে গেল কি জলে ফুটিয়ে দিলে আমার সেই বড়ি খেতে ইচ্ছাই করে না। বেশ খাবো আর বড়িগুলো কচমচ কচমচ করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর দেখো কি সুন্দর তরকারিটার কালার এসেছে। তো এইখানে দেখো আমার কিন্তু ডালটাও আবার ফোড়ন দিয়ে নিলাম, কারণ ডাল তো করতেই হবে কম্পালসারি। তোমরা দেখো যে প্রত্যেকটা দিনই কিন্তু আমার ডাল করতেই হয়। আর এই যে চুনো মাছটা তো বললাম একদম রসা রসা, মানে কি বলবো, মানে জল রাখবোই না, একদম পুরো কষা কষাভাবেই করবো। তো দেখো আমার এখানে মোটামুটি কিন্তু হয়ে গেছে। নামানোর আগে একটু ধনে পাতা আর অল্প করে কাঁচা তেল, জানি এটা করা উচিত না, কিন্তু কিছু কিছু রান্নার ক্ষেত্রে না একটু কাঁচা তেল দিলে টেস্টটা বেশ ভালো লাগে। আর এই যে দারুণ দারুণ খেতে হয়েছে। আমি নিজেই বলছি, আমি নিজেই এক থালা ভাত খেয়ে নিয়েছি আজকে। জীবনে এত ভাত খাইনি। আজকে এই শীতকাল তো আমার কিন্তু একটু ভাতের খাবার পরিমাণটা বেড়েই যাবে বন্ধুরা। তো দেখো কথা বলতে বলতে 2 জায়গায় আমি ডাল ঢেলে দিলাম, একটা সকাল দুপুরের ডাল আর একটা রাতের ডাল। দেখো তোমার বন্ধু কি করছে, দেখো তোমরা গাছ পটিং করছে। এই যে কাজ বাজ সেরে এইবারে চলে এসেছি গাছের পটিং করতে। দেখো রোদের মধ্যে বসে বসে গাছ পটিং করছে। এই একটা করলাম আর এই একটা করেছি, জিজি প্ল্যান্টটা করেছি রিপোর্ট। এই শীতকালে এইবারে আমি আর মা বসে বসে গাছ পটিং করব। বেশ ভালো লাগছে, রোদটা লাগছে তো পিঠে, ভালো লাগে রোদটা। রোদটা আর কি বলতো, যাদের ঘাড়ে ফাড়ে ব্যথা থাকে এই সব রোদটা দিলে বেশ ভালো লাগছে। আমিও ছাদটা পরিষ্কার করলাম, দেখো কি সুন্দর ছাদটা পরিষ্কার করে দিয়েছি, ছাদটাকে ঝকঝকে তকতকে করে দিয়েছি। দেখেছো বন্ধুরা, গাছের সব পাতা পুতা পরিষ্কার করে দিয়েছি আজকে মা একা একা পরিষ্কার করেছে। আমি রান্নার দিকে ছিলাম আর মা পুরো ছাদ পরিষ্কার করেছে, একদম ঝকঝকে তকতকে। এটা কি গাছ পটিং করলি? এটাকে কি অ্যাগ্লোমিনা কি একটা প্লান্ট বলে, ঠিক নামটা আমার মনে পড়ছে না।
এইগুলো না রিপোর্ট করা হচ্ছিলই না কদিন ধরে। তো এই যে পটিংটা করলাম, এর মধ্যে আবার জিজি প্ল্যান্টটা ছিল, কিন্তু জিজি প্ল্যান্টটাকে অন্য জায়গায় বসিয়ে চেঞ্জ করে আরেকটা গাছ এটার মধ্যে বসালাম। এদেরও মাঝে মাঝে চেঞ্জের দরকার পড়ে। এই যে হয়ে গেছে, চলো। বন্ধুরা তোমরা জানো না যে অতিরিক্ত স্ট্রেস, অতিরিক্ত টেনশান বা মানসিক চাপ যে একটা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে, এই গল্পটা আমি তোমাদের সাথে নেক্সট ব্লগে করব। ওই জন্য আমি প্রত্যেকটা বন্ধুকে আমার ব্লগের মাধ্যমে বলি, সারাদিন যাই কাজকর্ম করো না কেন 30টা মিনিট তোমরা হাতে সময় রাখবে। সেই 30টা মিনিটের মধ্যে সেই সময়টা তোমরা এমন এমন কাজ করো যে কাজটা তোমাদের সারা দিনের থাকান দূর করে, তোমাদের স্ট্রেস লেভেল কমাতে সাহায্য করে, টেনশন ফ্রি রাখতে সাহায্য করে। দেখবে তাহলে তোমরা অনেক অনেক ভালো থাকবে। আজকে এখানটা এত রোদ, এখানে তো রোদ সবসময় থাকে, তো এই দেখো সব হাঁড়ি কড়াইগুলো এখানেই দিয়ে দিয়েছি রোদে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর পুরো দেখো কড়াইগুলো একদম পুরো রূপোর মতন চকচক করছে মেজে ঘষে। নিজেরা মাজলে কড়াইয়ের হাল ঠিক এরকমই থাকে, আর যদি কাউকে দিয়েছে মাছ দিয়ে তো এই কড়াই একদম হলুদে পরিণত হয়ে যাবে। আর চলো এখানে আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে, দেখিয়ে দিই একবার। আর এই যে পালং শাকের তরকারি করেছি বড়ি ফড়ি দিয়ে, শিম আলু দিয়ে একদম, এটা আমি প্রথম করলাম এই শীতে। আর এই যে ডাল রয়েছে, এখানে মেয়ের মাছের কালিয়া রয়েছে, আর এই যে চুনো মাছ দিয়ে তোমার কি বলে জানো পেঁয়াজ কালি, আলু দিইনি, শুধু পেঁয়াজ কালি দিয়ে তরকারি করেছি, ঝাল করেছি। মাঝে মাঝে বলতে বলতে ভুলে যাই কি বলবো আর কি বলবো না। তো চলো, আর এখন ঘড়িতে বাজে 2টো বাজতে 5। এবার আমি স্নান টান করি, তারপর দেখি আর কি করা যায়। গুড ইভিনিং বন্ধুরা, আবার তোমাদের সাথে আমার দেখা হলো ইভিনিং ব্লগে। এখন ঘড়িতে বাজে 4:30, আর এত পরিমাণে বাইরে কাক ডাকছে না, আমি বাইরে বেরিয়ে এসে দেখলাম কি হনুমান এসেছে কি না, তাহলে কি বলতো গাছ ফাছগুলো না অনেক নষ্ট করে দেয়। আমি তাড়াতাড়ি করে ছাদে এসে দেখলাম যে না কিছুই নেই, আর এমনি এমনি এই কাকগুলো উঠছে, মনে হয় বিকেলে বোধহয় তারা সব নিজের নিজের বাড়িতে ফিরছে। আর ওই দূর থেকে যে বিল্ডিংগুলো আমার গরমকালে দেখা যায় ছাদ থেকে, এখন পুরো কুয়াশায় ঢেকে গেছে, কিছুই কিন্তু দেখা যাচ্ছে না। তো বন্ধুরা আজকে চেষ্টা করেছি একটা উপকারী ব্লগ তোমাদের সাথে শেয়ার করার। জানি না ব্লগটা তোমাদের কতটা উপকারে আসবে, যদি উপকারে আসে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না।